আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনপি এডুকেশনে সকলকে স্বাগত। সামনে পার্ট 1 এবং পার্ট 2 এর এক্সটার্নাল এক্সাম আছে। আর এইবার পার্ট 1 এবং পার্ট 2 এক্সটার্নাল এক্সাম একসাথে হবে, আমরা সবাই জানি। আর এই নিয়ে অনেকের মধ্যে অনেক রকম দ্বন্দ্ব এবং অনেক রকম আশঙ্কা সৃষ্টি হচ্ছে। ভাইভা কীভাবে দেব, ভাইভাতে কী কী প্রশ্ন ধরবে, এইসব নিয়ে নানা রকম প্রশ্ন তোমাদের মনে আসছে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ম্যাম, এক্সটার্নাল আমাদের কী কী প্রশ্ন ধরতে পারেন এবং সেই অ্যান্সারগুলো কী হবে বা কীভাবে আমরা সেই অ্যান্সারটা দেব, সেই সম্পর্কে যদি একটি ভিডিও বানাতেন তাহলে খুব ভালো হতো। তো সেই নিয়েই আজকের ভিডিও। তোমরা যারা রিকোয়েস্ট করেছিলে, তোমাদের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম। তো দেখে নাও যে কী কী প্রশ্ন এক্সটার্নাল তোমাদের ধরতে পারেন এবং তার অ্যান্সারগুলো কী হবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই বলি, পার্ট 1-এ আমাদের মাইক্রো টিচিং আছে। মাইক্রো টিচিংয়ের উপর আমাদের ডেমো দিতে হবে এবং পার্ট 2 এর ম্যাক্রো টিচিংয়ের উপরে ডেমো দিতে হবে। তো যে পার্ট 1 হোক বা পার্ট 2, তোমরা মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিং সম্পর্কে জেনে যাবে। অর্থাৎ পার্ট 1 তোমরা মাইক্রো টিচিং কাকে বলে এই সম্পর্কে, এবং পার্ট 2 ম্যাক্রো টিচিং কাকে বলে এই সম্পর্কে জেনে যাবে। আমি এখানে মাইক্রো টিচিং কাকে বলে দুটো সংজ্ঞা দিয়ে দিয়েছি। প্রথমে দিয়েছি, মাইক্রো টিচিং বা আণবিক শিক্ষণ হলো এক ধরনের শিক্ষণ প্রশিক্ষণ কৌশল, যার মাধ্যমে শিক্ষক নির্দিষ্ট কয়েকটি দক্ষতা স্বল্প সময়ের জন্য অপেক্ষাকৃত নিয়ন্ত্রিত শ্রেণীর মধ্যে চর্চার সুযোগ পান। এবং পরের যে সংজ্ঞাটি আমি দিয়েছি সেটি হলো, শিক্ষণ হলো একটি দক্ষতামূলক কাজ। শিক্ষণ বা পাঠদানের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য শিক্ষক বা শিক্ষিকার কিছু দক্ষতার প্রয়োজন হয়। এই দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। এই দক্ষতা আণবিক শিক্ষণ বা অনুপাট্টিকা নামে পরিচিত। পার্ট 2 এর যে স্টুডেন্টরা এই ভিডিও দেখছো, তারা ম্যাক্রো টিচিং কাকে বলে এই সংজ্ঞাটি কিন্তু পড়ে যাবে, এটা কিন্তু ধরতে পারে। নেক্সট যে প্রশ্নটি ধরতে পারেন সেটা হলো, তুমি নিজের খাতায় প্রথম দিকে যে বাণীগুলো লেখো, প্রত্যেকে ভিন্ন ভিন্ন বাণী লিখেছো। তো এই বাণীটি মুখস্থ করে যাবে বা পড়ে যাবে এবং এই বাণীটি কার বাণী সেটা জেনে যাবে। এর পরের প্রশ্ন হলো, নির্দিষ্ট দক্ষতা ও তার আচরণাঙ্গ সমূহ। পার্ট 1-এর মাইক্রো টিচিংয়ে আমাদের কী আছে, 5টা দক্ষতা আছে এবং এই 5টা দক্ষতার কি 4টে করে কম্পোনেন্টস আছে। এই 4টে করে কম্পোনেন্টস কিন্তু আমাদের মুখস্থ করে যেতে হবে বা পড়ে যেতে হবে যারা এই এক্সাম দিতে যাবে ভাইভার জন্য। এইগুলো করবে, সাথে তোমরা যে স্কিলের ওপরে ডেমো দেবে সেই স্কিলের যে কম্পোনেন্টসগুলো সেগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে। আর আরও ভালো হয় যদি কম্পোনেন্টসগুলো বোর্ডে লিখে দিতে পারো ডেমো শুরু করার আগে। চলো দেখা যাক আমাদের দক্ষতা এবং তার কম্পোনেন্টসগুলো। প্রথমেই আছে সমন্বয় সাধনের দক্ষতা। আর কম্পোনেন্টসগুলো হলো, শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ, শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ, শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ আর সাধারণীকরণ। শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা। কম্পোনেন্টস হলো, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, শিক্ষার্থীদের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ। নেক্সট স্কিল, শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। কম্পোনেন্টস, শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণের নমনীয়তা, প্রশ্নকরণের পরিমিতি বোধ, বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন। নেক্সট স্কিলস, শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা, বিকাশের দক্ষতা। কম্পোনেন্টস, শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ, শিক্ষার্থীর চাহিদা অনুসারে পুনরায় পর্যবেক্ষণ, শিক্ষার্থীর দ্বারা কার্যকরণ সম্পর্ক স্থাপন, পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। নেক্সট স্কিল, শিক্ষণ পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা। কম্পোনেন্টস, শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ, সৃজনাত্মক কাজে উৎসাহ দান, বিষয়ের নাট্য রূপান্তরকরণ এবং শেষে বিষয়ের প্রতিফলন। আমি চেষ্টা করেছি এই সবগুলো স্কিলস এবং কম্পোনেন্টসগুলো এক জায়গায় রাখার, যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। তোমরা চাইলে লিখে নিতে পারো অথবা এটা স্ক্রিনশট করে মুখস্থ করে নিতে পারো। পরবর্তী প্রশ্ন, মাইক্রো টিচিংয়ে কত সময় লাগে? মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে সাধারণত 5 থেকে 8 মিনিট সময় আমাদের লাগে। এরপরের প্রশ্ন, মিথস্ক্রিয়া কী বা কাকে বলে? একটি পরিস্থিতি যেখানে 2 বা ততোধিক ব্যক্তি বা জিনিস একে অপরের সাথে যোগাযোগ করে বা একে অপরের সাথে প্রতিক্রিয়া দেখায়, তাকেই কিন্তু বলা হয় মিথস্ক্রিয়া, বা ইংলিশে বলা হয় কোলাবোরেটিভ লার্নিং। পরবর্তী প্রশ্ন, মাইক্রো ও ম্যাক্রো লেসনের মধ্যে পার্থক্য। মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিং, সেই টিচিংয়ের মধ্যে পার্থক্য কী? প্রথমেই এখানে লেখা আছে, সাধারণ শিক্ষণের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের নির্দিষ্ট উদ্দেশ্যভিত্তিক জ্ঞান লাভে সহায়তা করা। আর অনুশিক্ষণের উদ্দেশ্য হলো
অনুশিক্ষণ একান্তভাবে শিক্ষককে প্রশিক্ষণ দেয় যাতে তার পারদর্শিতা বৃদ্ধি পায়। তারপরে বলছে ব্যাপ্ত শিক্ষণ, সাধারণ শিক্ষণ সংশ্লেষণধর্মী, অনুশিক্ষণ বিশ্লেষণধর্মী। শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি থাকে ব্যাপ্ত শিক্ষণের ক্ষেত্রে, শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক অনেক কম থাকে অনুশিক্ষণের ক্ষেত্রে। শ্রেণীতে অধ্যয়নরতরাই শিক্ষার্থী হয়। আর অনুশিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীরাই শিক্ষক এবং শিক্ষার্থী। শ্রেণী পরিস্থিতি বাস্তব ও স্বাভাবিক ব্যাপ্ত শিক্ষণের ক্ষেত্রে। অনুশিক্ষণের ক্ষেত্রে শ্রেণী পরিস্থিতি কিছু কিছু সময় কৃত্রিম হয়। ব্যাপ্ত শিক্ষণের ক্ষেত্রে সময়কাল থাকে সাধারণত 40 থেকে 45 মিনিট। অনুশিক্ষণের ক্ষেত্রে সময়কাল 5 থেকে 6 মিনিট। ব্যাপ্ত শিক্ষণে ফিডব্যাক পেতে সময় লাগে, অনুশিক্ষণের সঙ্গে সঙ্গে ফিডব্যাক পাওয়া যায়। ব্যাপ্ত শিক্ষণে পাঠদান করলে শিক্ষক তার ত্রুটি সম্পর্কে সচেতন নাও হতে পারেন। অনুশিক্ষণে শিক্ষক তার ত্রুটি সম্পর্কে তার সহপাঠীদের কাছ থেকে সঙ্গে সঙ্গে জানতে পারেন। ব্যাপ্ত পাঠদান পরিকল্পনা, উপস্থাপন, প্রয়োগ, মূল্যায়ন এই 4টি স্তরে সীমাবদ্ধ থাকে। অনুশিক্ষণ অনুপাঠ্যিকা, পর্যবেক্ষণ, বিশ্লেষণ, প্রকৃতি, অনুশীলন, মূল্যায়ন, কৌশল এই 6টি স্তরে পর্যায়ক্রমে আবর্তিত হয়। পরবর্তী প্রশ্ন, ডিএলএড কোর্সটি কোন বোর্ডের অন্তর্গত? ডিএলএড কোর্সটি WBBP বোর্ডের অন্তর্গত। এই WBBPর ফুল ফর্মও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। এই WBBPর ফুল ফর্ম হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই WBBPর ফুল ফর্ম যেমন আমাদের জন্য ইম্পর্টেন্ট, তেমন কিন্তু ডিএলএড যে কোর্সটি তোমরা করছো সেই ডিএলএড এর ফুল ফর্মও কিন্তু আমাদের জানা খুব দরকার। এই ডিএলএড ফুল ফর্ম হলো ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। তো তোমরা এই ডিএলএড এবং WBBP এই দুটোর ফুল ফর্ম কিন্তু অবশ্যই মুখস্থ করে যাবে বা মনে রাখবে। এক্সটার্নাল কিন্তু এই নিয়ে প্রশ্ন করতেই পারে। এরপরে প্রশ্ন, মাইক্রো টিচিং কথাটি কে প্রথম ব্যবহার করেন ও কত সালে? মাইক্রো টিচিং কথাটি D.W. অ্যালেন 1963 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ব্যবহার করেন। নেক্সট প্রশ্ন, অনুপাঠ্যিকার অপর নাম কি? এই অনুপাঠ্যিকার কিন্তু অনেকগুলো নাম আছে। তোমরা চাইলে তোমাদের মন মতো যেটা তোমাদের মনে রাখতে সুবিধা হবে সেটা নামটাই তোমরা মনে করে যাবে বা মুখস্থ করে যাবে। অনুশিক্ষণের আর এক নাম হলো আণবিক শিক্ষণ, অনুশিক্ষণ, মাইক্রো টিচিং বলেও আমরা জানি। আরেকটি নাম আছে প্রি ইন্টার্নশিপ প্রসেস বেসড টিচিং লার্নিং স্কিল এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম। এছাড়াও আমরা অনুশিক্ষণকে সিমুলেটেড টিচিং বলেও জানি। পরবর্তী প্রশ্ন, মাইক্রো টিচিং সাইকেলটি বলো। দেখে নিই মাইক্রো টিচিং সাইকেলটি। প্রথমে অনুপাঠ্যিকা, তারপর অনুপাঠ শিক্ষণ ও পাঠদান, আলোচনা ও ফিডব্যাক, তারপর পুনঃ অনুপাঠ পরিকল্পনা, তারপর আসবে পুনঃ অনুপাঠ শিক্ষণ ও পাঠদান, পুনঃ আলোচনা ও ফিডব্যাক, তারপরে আসবে অনুপাঠ্যিকা। এই এক্সটার্নাল এক্সাম বিষয়ে কি কি করণীয় বা কি কি করণীয় নয়, মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমাদের ফলো করা উচিত এক্সটার্নালের সামনে, সেই নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও এবং ডেমো ক্লাস আমাদের দেওয়া আছে। তোমরা যদি চাও সেই ভিডিওটি দেখতে, তো ডেসক্রিপশানে থাকা লিঙ্ক থেকে সেই ভিডিওটি কিন্তু দেখতে পারো। পরবর্তী প্রশ্ন হলো, আণবিক শিক্ষণের জনককে, তিনি কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? আণবিক শিক্ষণের জনক হলেন কিথ অ্যাচিসন, আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন তিনি। নেক্সট প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতায় শিশুদের দুটি দলে ভাগ না করলে কি হবে? এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি কিন্তু অনেকটা ব্যক্তি নিরপেক্ষ বা ব্যক্তি সাপেক্ষ, যে যেমন মনে করে। আমার মনে হয়েছে এটি, তো আমি এটাই দিয়েছি উত্তর। তোমাদের কার কি মনে হয় যে এর উত্তর কি হতে পারে, সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবে। শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষার্থী শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া ঘটানো যায় খুব সহজে এবং একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টির মাধ্যমে। যদি আমরা শিশুদেরকে ভাগ না করে দলে, তাহলে সেক্ষেত্রে কি হবে? মিথস্ক্রিয়া করার সময় বা কোলাবোরেশন করার সময় বা ইন্টারাকশন করার সময় কিন্তু সকলে একসাথে কথা বলবে। সেক্ষেত্রে ক্লাসের যে পরিবেশ সেটা কিন্তু বিশৃঙ্খলিত হয়ে যাবে বা একটু অন্যরকম হয়ে যাবে, যেটা আমাদের টিচাররা বলতো মাছের বাজার হয়ে গেছে, তেমন হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে যদি আমরা দলে ভাগ করে দিই, তো প্রথমে একটা দল কথা বলবে, তারপরে আরেকটা দল কথা বলবে। সেক্ষেত্রে আওয়াজ হোক বা ক্লাসের পরিবেশ সেটা কিন্তু অনেকটাই
সুষ্ঠু হবে, একটু শান্ত হবে, আওয়াজ একটু কম আসবে। দ্বিতীয়ত, দুটো দলে যখন ভাগ করব তখন একটা দলের মধ্যে প্রথমে তারা নিজেদের মধ্যে ইন্টারাকশন করবে, নেক্সট অন্য যে দল সেটাও নিজেদের মধ্যে ইন্টারাকশন করবে, প্লাস টিচার পিপল যে ইন্টারাকশন সেটাও হবে। এবং পরে যখন টিচার তাদেরকে বলবে যে ক দল খ দলকে প্রশ্ন করো এবং খ দল ক দলকে প্রশ্ন করো, তো কিন্তু আমাদের কি হবে যে ওদের যে পারস্পরিক যে মিথস্ক্রিয়া, পুরো হোল ক্লাসরুমের যে মিথস্ক্রিয়া সেটাও কিন্তু হবে, কিন্তু সুষ্ঠুভাবে হবে, অস্বাভাবিকভাবে হবে না বা অস্বাভাবিক কোনো পরিবেশ সৃষ্টি হবে না, এটা আমার মনে হয়েছে। তো সেক্ষেত্রে আমি এই অ্যান্সারটাই দিলাম এবং বুঝিয়ে দিলাম যে কেন এই অ্যান্সারটাও দিলাম। তোমাদের যদি মনে হয় যে এই প্রশ্নের অন্য কোনো অ্যান্সার হতে পারে বা এর কোনো অন্য অ্যান্সার আছে, তো তাহলে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে যে এই অ্যান্সার কি হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট কি ভিডিও পেতে চাও সেজন্য কমেন্ট করে জানাও।